কায়রাকে বিদায় জানিয়ে চাচা ভাতিজা জন হেলেদুলে হাঁটছিল ক্যাপসুল মার্কেটের পাশ ঘেঁষে। রাত বাজে তখন 8:30। দোকানের সাইনবোর্ডে রঙিন বাতিগুলো একে একে জ্বলে উঠছে। মূলত রাত হলেই টাঙ্গাইল শহরটাতে ঘুরে আলাদাই আমোদ পাওয়া যায়। কত মানুষজন বেরিয়েছে এই রাতে, কেউ প্রয়োজনে তো কেউ অকারণে। ভিড়ের ভেতরে তারা জন আলাদাই এক জগতে রয়েছে। হাঁটতে হাঁটতে কাবির খেয়াল করল কায়ান হঠাৎ চুপ হয়ে গেছে। বাচ্চাটার ছোট্ট দুটো চোখ পিটপিট করছে, পাপড়িতে ঘুমের ভার ভার ভাব। তা দেখে কাবির জিজ্ঞেস করল, কিরে মুরগির বাচ্চা, ঝিম মাইরা গেলি কেন? নরন চরণ অফ কইরা দিলি যে। কায়ান কাবিরের গলা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। মাথাটা শক্তপোক্ত কাঁধে নামিয়ে আধো বোঝা চোখে ধীর স্বরে বলল, ঘুমু আসছে চাচু। মা, যাব। কাবিরের ভ্রু কুঁচকে গেল সামান্য। এই তো একটু আগে কি হাসি খুশি ছিল, এত তাড়াতাড়ি মুড শেষ? তাই কাবির খ্যাটখ্যাটে গলায় বলল, চুপ কর, এখনই কিসের ঘুম? বাসায় যাইয়া তো সেই মায়ের আঁচলের তলায় ঢুকবি। এখন বাইরে আইছস, তাই আপাতত চাচ্চুর লগে এনজয় কর। কায়ান তার চাচ্চুর কথার মানে কতটা বুঝল কে জানে, তবে ফোকলা দাঁতের এক চওড়া হাসি দিয়ে সব জবাব সেরে দিল। কাবিরের খ্যাটখ্যাটে গলায় কায়ানের ঘুম এমনিতেই উধাও। এদিকে কাবির ভাবল, কায়ানের মনটা অন্যদিকে নিতে হবে। মায়ের দিক থেকে ধ্যান ছুটিয়ে ভোলাতে হবে বাচ্চাটাকে। তাই একটু এগিয়ে একটা কনফেকশনারি দোকানের সামনে দাঁড়িয়ে বলল, কি নিবি? চিপস টিপস কিনবি? কিনলে কিন। চিপস দেখতে পেয়ে কায়ানের চোখ মুহূর্তেই চকচক করে উঠল। তোরাক বেগে কাবিরের কাঁধ থেকে মাথা তুলে দোকানের সব জিনিস দেখতে লাগল সে। কিসের ঘুম, কিসের বাড়ি? এখন এনার্জি ফিরে এসেছে। ছোট ছোট হাত বাড়িয়ে তাক থেকে একটা বড় সাইজের কুরকুরে চিপসের প্যাকেট নামিয়ে ধরল, যার দাম 50 টাকা। তা দেখে কাবির মুখ কুঁচকে বলল, ব্যাটা লা, ধরলি তো ধরলি, 50 টাকার টাই ধরলি? 10 টাকার গুলা চোখে পড়ে না? কায়ান মুখে হাত চেপে খিলখিলিয়ে হাসল, যেন সে বুঝে শুনেই সবচেয়ে দামি চিপসটা বেছে নিয়েছে। তারপর বলল, জুসও খাবো। জুস কিনে দাও। ম্যাঙ্গো জুস। কাবির ঠিক রসিকতা নাকি ইচ্ছাকৃতভাবে কায়ানের হাতে চিমটি কাটল, তা বোঝা গেল না। খুব বেশি জোরেও না, আবার আস্তেও না। তবে কায়ান সেই চিমটির তোপে নিজের হাত চেপে ধরে সেই স্থান ডলতে ডলতে মৃদু আর্তনাদ করে বলল, উফ, মারছো কেন? ব্যথা পাই। কাবির শয়তানি হাসি হাসল এবার। চিমটি কেটে শান্তি পেয়েছে সে। এরপর যদিও হার মেনে জুস কিনে নিয়ে কায়ানের হাতে ধরিয়ে দেয়। তারপর বলল, কই মারলাম? এইডারে মারা কয়, চিমটাইছি আমার বেশি টাকা খরচ করার পানিশমেন্ট দিলাম তরে। কায়ান এই শুনে গোল গোল চোখে তাকিয়ে রইল। কি বুঝে যেন হঠাৎ করে কাবিরের কাঁধে বেশ শক্ত করেই কামড় দিল। কাবির নিজেও এমন বিচি বিচি দাঁতের কামড়ে চেঁচিয়ে উঠে কায়ানকে ছাড়াতে ছাড়াতে বলল, ইয়া আল্লাহ, মাইরা লাইছে রে। হ। কাবির মৃদু চিৎকার করে উঠল এভাবে। কাবিরকে এভাবে দেখে কায়ান খিলখিলানো হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে শিশিরের মতো স্বচ্ছ দুষ্টুমি। কাবিরও রাগ ধরে রাখতে পারল না। আঙুল দিয়ে তার সামনের 2 দাঁতে টোকা দিল। কায়ান সেসবে পাত্তা না দিয়ে চিপসের প্যাকেট খুলতে চেষ্টা করছিল। কিছুক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে কাবিরের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, খুলে দাও। পারছি না আমি। উদ্ধৃতি চিহ্ন। কাবির মুখ ঘুরিয়ে রইল সেভাবে। কথা বলল না একটাও। ভান করেছে এমন যেন অভিমান হয়েছে। তা দেখে কায়ান ভাবল কাবির রাগ করেছে বোধ হয়। তাই শিশুসুলভ ভঙ্গিতে মাথাটা একটু চুলকিয়ে কাবিরের গালে মুখে বলল, সলি, আল কামলাবো না। এখন খুলে দাও। এই সরল স্বীকারোক্তিতে আর মুখে কাবিরের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। তাই প্যাকেটও ছিঁড়ে দিল। তবে নিজের ভাগ নিতে ভুলল না। এক হাবলায় বেশ কয়েকটা চিপস মুখে পুরে ফেলল কাবির। মুখ ভর্তি চিপস নিয়ে জনে হাঁটতে হাঁটতে একটা ফুটকার্টের পাশে চায়ের দোকানের সামনে এসে থামল। কাঠের পাতা বেঞ্চে বসিয়ে দিল কায়ানকে। পাশে বসল কাবির নিজেও। কায়ান তো চিপস আর জুস খেতে ব্যস্ত। চায়ের দোকানের চারপাশে চায়ের কাপের ধোয়া উঠছে। পাউরুটিতে মালাই লাগিয়ে সেগুলো পোড়ানো হচ্ছে। উফ, কি সুন্দর সেই ঘ্রাণ। ম করছে চারদিক সেই ঘ্রাণে। সুগন্ধে মুখরিত চারপাশ। কাবির বসে থেকেই হাত উঁচিয়ে আড়মোড়া ভাঙল। শরীর টান টান করল মোচড়ামুচড়ি করে। পাশে বসা কায়ান চিপস খেতে খেতে হেলান দিল চাচার গায়ের সাথে লেপ্টে। চোখে এখন ঘুমের ছায়া নেই, বরং চোখমুখ উজ্জ্বল করছে প্রাপ্ত খুশিতে। শহরের কোলাহলের মাঝেও সেই মুহূর্তে তারা ছিল একটুখানি নিরিবিলি দ্বীপপুঞ্জের মতো। আকস্মাৎ সামনের রাস্তার দিকে তাকাতেই কাবিরের সামনে এক পরিচিত নারী মূর্তি ভেসে উঠল। প্রীতিশা যাচ্ছিল কোথাও, কিন্তু তা না ভেবে সেভাবে বসে থেকেই কাবির ডাক দিল ওকে। ওই, প্রীতি। প্রীতিশা পরিচিত পুরুষালী গলার স্বর শুনে চমকে পাশ ফিরে ঘুরে তাকালো। মুহূর্তেই তার মুখে এক হালকা ছলছল হাসি ফুটল, পুরনো সব তাড়াহুড়োর ভার কমে গিয়ে।
আর দেরি না করে কাবিরের কাছে এগিয়ে গিয়ে বলল, ওহ, তুমি কেমন আছো? কাবির ধীর স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা কও? কালকে তো ফোন দিলা না। প্রীতিশা নরম গলায় বলল, আমার তো সেমিস্টার চলছে, জানোই। ভেবেছিলাম রাতে পড়া শেষ করে কল করব তোমায়। কিন্তু ওভাবেই পড়তে পড়তে চোখটা যে কখন লেগে গেল বুঝতেই পারিনি। এমনকি বইটাও বন্ধ করিনি, তাই সকালে উঠে তোমাকে মেসেজ করেছিলাম। দেখনি? কাবির মাথা নাড়িয়ে সামনের বেঞ্চে বসতে ইশারা করল প্রীতিশাকে। এরপর গম্ভীরভাবে বলল, দেখছি। আগে বসো এই জায়গা। রাতে বের হইছ কেন? কইছি না সন্ধ্যার পর বের হবা না। প্রীতিশা বসল কাবিরের সামনের বেঞ্চে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হালকা হেসে বলল, আসলে দরকারেই বেরিয়েছিলাম। ভাইয়া নেই বাসায়, তাই রাতে রান্না করার ইচ্ছে হয়নি। ভাবলাম বাইরে থেকে পিৎজা নিয়ে আসি। বাচ্চারাও তাই বলল। তাই আর কি। ততক্ষণে কাবিরের চা এসে গেছে। তাতে চুমুক দিয়ে কাবির বলল, বুঝলাম। একটা কথা কও তো, এত যে কৈফিয়ত দিতাছ আমারে বিরক্ত লাগতাছে না? প্রীতিশা হেসে উত্তর দিল, উহু, বরং এটা ভেবে ভালো লাগছে যে আমার কৈফিয়ত দেওয়ার মতো মানুষ জুটেছে। কাবির উত্তরটায় বিগলিত হলেও প্রকাশ করল না। মিছে হাই তুলে বলল, নতুন নতুন ভালোই লাগে। প্রীতিশা সেসবে গুরুত্ব না দিয়ে বলল, ওসব ছাড়ো। এই কিউটু বাচ্চাটাকে? কাবির পাশে বসা কায়ানের চুল এলোমেলো করে বলল, আমার ভাইজানের পোলা, আই মিন ভাতিজা। প্রীতিশা ততক্ষণে বাচ্চাটিকে কোলে নিয়েছে। অবাক করার বিষয় আজ কায়ানো কোলে যেতে আপত্তি করেনি, গাইগুই করেনি। প্রীতিশা কি একটা যেন মনে করার চেষ্টা করছে। তারপর বলল, ওকে যেন কোথায় দেখেছি? উমম, ও হ্যাঁ, ওর সাথে আমার নিউমার্কেটে দেখা হয়েছিল। কাবির ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, কবে? প্রীতিশা উচ্ছ্বসিত স্বরে বলল, সে অনেকদিন আগে। ওর মাকেও চিনি আমি, মানে মুখ চিনি। এবার বুঝলাম, ওই মহিলা তোমার ভাবি। কাবির মাথা নাড়ালো, পরপর চায়ে চুমুক দিল। প্রীতিশা আবার বলল, সেদিন কি হয়েছিল জানো? তোমার ভাবিকে দেখে আমি 2 মিনিট স্তব্ধ হয়েছিলাম। কাবির অতি সাধারণ কথায়ও আজকাল আগ্রহী হয়। অন্যদের কথা এত ধৈর্য নিয়ে জীবনে শুনত না কাবির। না সেসব শোনার মানুষ সে। সামনের মানুষটা যখন প্রীতিশা তখন কাবিরের নীতি রীতি সব ভিন্ন। তাই মনোযোগ দিয়ে শুনতে বলল, ক্যান প্রীতিশা বলে উঠল, মানে এত সুন্দর দেখতে তিনি, মাশাল্লাহ। আমি মেয়ে হয়ে তাকিয়েছিলাম। সত্যি বলতে এত সুন্দর নিখুঁত মেয়ে আমি আগে কখনো দেখিনি। কাবির এমন কথায় ফিচেল হাসল। প্রীতিশার দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে বলল, সৌন্দর্য জিনিসটার একটা বিশেষত্ব আছে। সেইটা হইল, এই জিনিসটা সবার দৃষ্টিতে এক হয় না। যেমন আমার দৃষ্টিতে একজন আছে যে আরো সুন্দর, আরো নিখুঁত। তার পাশে ঐশ্বরিয়া আয়না দিলেও আমার চোখে লাগত না। কিছু জিনিস সাধারণ থাকলেও মানুষ বিশেষে সবচেয়ে সুন্দর। প্রীতিশা কৌতূহল ভরে বলল, সেটাকে? কাবির মৃদু হেসে বলল, অন্য আরেকদিন কমুনি। এখন জলদি কও কি খাবা? হাতে টাকা আছে আজ। তাছাড়া তোমার খাওয়ানোর ঋণ শোধ করি নাই এখনো। প্রীতিশা হেসে বলল, তুমি না চা খাচ্ছ, আপাতত ওটাই খাওয়াও। আজ রাতের খাবার কিনে ফেলেছি অলরেডি। না হলে তোমার টাকা খরচ করাতাম আমি। কাবির দোকানদারকে হাঁক দিয়ে বলল, চাচা, আরো 2 কাপ চা দেন। লগে 2টা বোন পাউরুটি মালাই দিয়া। প্রীতিশা বিস্মিত হয়ে প্রশ্ন করল, এখন পাউরুটি কে খাবে? কাবির চোখ থেকে সানগ্লাস খুলে পরিষ্কার করছিল। প্রীতিশার উত্তরে বলল, আমরাই, চা দিয়া খামু। প্রীতিশা ভ্রু কুচকে খানিকটা হতবুদ্ধি হয়ে মুখ ফসকে বলল, চা দিয়েও পাউরুটি খাওয়া যায়? কাবির ত্রস্ত বেগে চাইল প্রীতিশার দিকে। যেন ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে সে। আসলেই বলেছে, চা দিয়ে পাউরুটির মতো স্পেশাল খাওয়া যে মিস দিয়েছে তাকে তো উগান্ডায় পাঠানো উচিত। অন্তত কাবির তাই করবে। তাই কাবির অবাক হয়ে বলল, জীবনে কোনোদিন চাই পাউরুটি চুবাইয়া খাও নাই? সিরিয়াসলি? এমন কথায় প্রীতিশা খানিকটা লজ্জায় মিয়ে গেল। ও আসলেই খায়নি কোনোদিন। চা জিনিসটাই খুব একটা খাওয়া হয় না। তাও তো এসব বাজারের চা। বাসায় কফি খেত বেশিরভাগ সময়। চা করতে হতো ওর ভাইয়ার জন্য আলাদা করে। কারণ কৃষাণ আবার কফি খায় না। ভাবনার মাঝেই কাবিরের কথার প্রতিউত্তরে প্রীতিশা মাথা নাড়ালো লাজুক ভঙ্গিতে। আর ঠোঁট উল্টো নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল কাবিরের দিকে। কাবির তা লক্ষ্য করে হতাশ ভাবে শ্বাস ফেলল। তারপর প্রীতিশাকে বাগে পেয়ে বিজ্ঞদের ন্যায় জ্ঞান ঝেড়ে বলল, বুঝছি, আদরের দুলালিরে হাতে ধইরা অনেক কিছু শিখানো লাগবো আমার। তা গরম চা যে ফু দিয়া খাইতে হয় তা জানো তো? এখন কও, এইটাও জানো না? প্রীতিশা ফিক করে হাসল এমন কথায়। মাথা নাড়ালো কাবিরের প্রশ্নে, এর মানে সে জানে চাই ফু দিয়ে খেতে হয়। তখন টং দোকানের ধোয়া উঠছিল ক্রমাগত। রাতের কুয়াশায় তা আর গাঢ় হচ্ছিল। এমন সময় এক কিশোর ট্রেতে করে 2 কাপ ধোয়া ওঠা চা এনে রেখে গেল তাদের সামনে।
প্রীতিশা কোল থেকে কায়ানকে আস্তে করে নামিয়ে পাশে বসালো। তারপর ট্রে থেকে একটা কাপ তুলে নিল। কাপের গা ছুঁয়ে থাকা উষ্ণতা আঙুল বেয়ে ভেতরেও ছড়িয়ে পড়ল। পাশে রাখা দুটো মালাই লাগানো বোন পাউরুটি নীরবে ডাক দিচ্ছিল তাদের। কাবির নিজের কাপটা হাতে নিয়ে পাউরুটির টুকরো চায়ে ডুবিয়ে বলল, এমনে চুবাও, তারপর মুখে দিয়া দেখো, জাস্ট অমৃত, অমৃত। এই বলেই সে চোখ বন্ধ করল। মুখের স্বাদের ভেতর ডুবে গিয়ে অন্য এক জগতে পৌঁছে গেছে সে। তার মুখের তৃপ্তি দেখে প্রীতিশার কৌতূহল বাড়ল। সেও কাবিরকে অনুকরণ করে সাবধানে পাউরুটি চায় ভিজিয়ে মুখে দিল। নরম পাউরুটির ভেতর চায়ের উষ্ণতা আর মালাইয়ের মিষ্টি কোমলতা মিশে এক অদ্ভুত স্বাদ তৈরি করল। স্বাদ পেতেই প্রীতিশার চোখ বিস্ময় বড় হয়ে উঠল। সে হাসজ্জ্বলভাবে বলল, ওয়াও, এটা তো দারুণ খেতে। কাবিরের ঠোঁটে ফুটে উঠল আত্মতৃপ্ত গর্বের হাসি। আজ সে এক বিরল স্বাদের গুপ্তধন আবিষ্কার করে ভাগ করে দিল আপন কারো সাথে। কাবির কায়ানকে খেতে সাধলে সে মুখ ঘুরিয়ে নিল। সে এখন জুসের স্বাদ নিতে মগ্ন। চা পাউরুটির সরল সুখ তার কাছে তেমন আকর্ষণীয় নয় বর্তমানে। তবে সুযোগ পেলেই চাচা ভাতিজা এই টং দোকানের বেঞ্চে পাশাপাশি বসে বিকেলে এমন চা পাউরুটির স্বাদ আস্বাদন করে। কায়ান মুখ ঘুরিয়ে নেওয়ায় কাবির নিজেই টুকরোটা খেয়ে ভাবলেশীন হয়ে বলল, না খাইলে নাই, ভালো জিনিস মিস করলি, ব্যাটা। প্রীতিশার খাওয়া শেষ হতেই কাবির বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। চোখের চশমাটা কপালে ঠেলে তুলে নিয়ে একবার চারপাশে তাকালো। হঠাৎ করেই দায়িত্বের ভারটা তার কাঁধে এসে বসেছে। সেটা কাবিরও অনুভব করে, তবে প্রকাশ্যে নয়। তারপর দোকানের মালিকের কাছে গিয়ে বিল মিটিয়ে ফিরে এলো। কায়ানকে আলতো করে কোলে তুলে নিয়ে প্রীতিশার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, বাসায় যাবা না, চলো, দিয়া আসি। প্রীতিশা দু হাত ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বেঞ্চ থেকে খাবারের ব্যাগ তুলে মৃদু গলায় জিজ্ঞেস বলল, আমার জন্য উল্টো রাস্তায় যাবে? উদ্ধৃতি চিহ্ন। কাবির ঠোঁটের কোণে হালকা হাসি টেনে জবাব দিল, বেশি দূর যামু না, খালি বাড্ডার মোড় পার করাই দিয়া আসমু। তাইলেই হব, বাকি রাস্তা সেফ। এ কথায় মাথা নেড়ে সায় দিল প্রীতিশা। রাতে বাড্ডার মোড় একা পার করা নিরাপদ নয় একটা মেয়ের জন্য। বখাটেদের মেলা বসে সন্ধ্যার পর থেকেই। তাই দ্বিমত না করে কাবিরের পিছু পিছু হাঁটতে শুরু করল প্রীতিশা। তবে কাবির তাকে পেছনে ফেলে এগোয়নি। এক হাতে কায়ানকে বুকে জড়িয়ে রেখে আরেক হাতে প্রীতিশার হাত শক্ত করে নিজের মুঠোয় ধরে সে ব্যস্ত রাস্তা পার হচ্ছিল, অতি সতর্ক ও সচেতন ভঙ্গিতে। এখন পৃথিবীর সব কোলাহল থেকে দুজনকে নিরাপদ করে রাখাই যেন তার একমাত্র কাজ। কাবিরের চোখ ছিল রাস্তায়। গাড়ির হেডলাইট, হর্নের শব্দ, মানুষের ভিড়ে তার চোখ দুটো ব্যস্ত। অথচ প্রীতিশার চোখ আটকে ছিল কাবিরের শক্ত হাতের মুঠোয় থাকা তার কোমল হাতে। তারপর ধীরে ধীরে চোখ সরে এসে থেমে গেল কাবিরের অচঞ্চল অবয়বে। এক সময়কার সেই ছ্যাতো ছ্যাতানো, বুনো সার গোছের ছেলেটার একটু একটু পরিবর্তন চোখে পড়ছে প্রীতিশার। বেশ সুচারুভাবে বদলে যাচ্ছে সে। তার ভেতরে ফুটে উঠছে অনভ্যস্ত স্থিরতা এবং অনুচ্চারিত দায়বদ্ধতা, যেটা অন্তর্লীন তবে ধীরে ধীরে প্রতীয়মান হচ্ছে। এই সামান্যতম দৃশ্যটুকুই প্রীতিশার চোখ জুড়িয়ে দিল। প্রীতিশার ভেতরে কোথাও নিঃশব্দে একটা স্বপ্ন দানা বাঁধল। একটা ছোট্ট সংসারের স্বপ্ন, ওদের দুজনের। যেখানে এই অগোছালো কাবিরকে সে যত্নে, ভালোবাসায়, ধৈর্যে গুছিয়ে নেবে। তার ছন্নছাড়া দিনগুলোকে বাঁধবে এক ছাদের নিচে। তবে নিয়মের নয়, মায়ার বন্ধনে। কাবির মানুষটাকে ও পরিবর্তন করতে চায় না। কারণ প্রীতিশা তো এই কাবিরকেই ভালোবেসেছে। হয়তো সরাসরি মুখ ফুটে বলেনি, কিন্তু কাবির বুঝে নিয়েছে তার প্রীতিকে। প্রীতিশার নীরব ভালোবাসার আহ্বানে কাবির নিজেও মৌন স্বীকৃতি জানিয়েছে। যার ফলস্বরূপ কাবির অধিকার সমেত প্রীতিশার হাত ধরতে পেরেছে। তাকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেওয়ার মতো দায়িত্ববোধ জন্মেছে মনে। এই ছোট ছোট যত্ন, খেয়াল, মেহননি উপলব্ধি করে প্রীতিশা। এখন তো নিয়ম করে ফোনে কথাও হয় প্রণয় যুগলের। ব্যস্ত রাস্তার মাঝখানে হেঁটে যাওয়া মানুষটা শুধু কাবির নয়। সে এক সম্ভাব্য ভালোবাসার স্বপ্ন, যাকে পূর্ণতা দেওয়ার সাহস প্রীতিশা আনমনেই খুঁজে পেয়েছে নিজের ভেতরে। সেই স্বপ্ন পূর্ণতা পাবে কবে প্রীতিশা জানে না, তবে কাবিরের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো অদ্ভুত সুন্দর।